যেখানে আইনের শাসন আছে সেখানে প্রতিটা মানুষ তার অধিকার সচেতন, আর এই অধিকারের অপর পিঠেই হচ্ছে কর্তব্য। যে মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন নয় তাকে তার কর্তব্যের কথা বলা অর্থহীন। স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের 19তম ভিডিওতে। মাইন্ড ম্যানেজমেন্ট পর্বের এই ভিডিওতে কথা বলবো রাজনৈতিক পরিবেশ কিভাবে আমাদের মনোভাব তৈরি করে। গত কয়েকটি পর্বে আলোচনা করেছি আমাদের মানসিকতা তৈরিতে ধর্মের ভূমিকা নিয়ে। দেখানোর চেষ্টা করেছি প্রথা বিরোধী কিছু ধর্মীয় দৃষ্টিভঙ্গি। আপনি সবই শুনলেন, বুঝলেন, কিন্তু দিন শেষে আবার সে আগেরটাই ঠিক। আমি ইলাস্টিকের মতো টেনে আপনাকে এখানে নিয়ে আসলাম, যেই ছেড়ে দিলাম আবার সে আগের জায়গায়। এটাই আপনার ব্রেইনের প্রোগ্রাম। আপনি সবই বুঝেন, স্বীকার করেন, কিন্তু তারপরও মন বোঝে না, কারণ মন এভাবেই অভ্যস্ত। ধর্মের পরপরই রাজনৈতিক পরিবেশ একজন মানুষের মনোভাব তৈরিতে বড় ভূমিকা রাখে। এই রাজনীতি বলতে শুধু আওয়ামী লীগ বিএনপি নয়, বরং একটা দেশের সার্বিক রাজনৈতিক বা রাষ্ট্রীয় পরিবেশকেই বোঝাচ্ছি। ইতিবাচক রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠলে একজন মানুষ স্বাভাবিকভাবেই সুনাগরিক হয়, আইন মেনে চলায় অভ্যস্ত হয়। আর একটা করাপ্টেড পলিটিক্যাল পরিবেশে প্রান্তিক নাগরিকরাও দুর্নীতিপরায়ণ হয়। মন্ত্রীরা নদী দখল করলে হকার ভিক্ষুকরাও বেআইনিভাবে ফুটপাত দখল করবে। সিআইপিরা যে দেশে ট্যাক্স ফাঁকি দিয়ে পার পেয়ে যাবে, রিকশাওয়ালারাও ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিবে। যেখানে অনিয়মই নিয়ম, সেখানে নিয়ম মেনে চলা খুব কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রথম কোর্সের প্রথম টপিক ছিল জাতীয় শক্তি। একটা দেশের জাতীয় শক্তির 7টা উপকরণ: 1 ভৌগোলিক আকার ও অবস্থান, 2 প্রাকৃতিক সম্পদ, 3 অর্থনৈতিক সামর্থ্য, 4 সামরিক শক্তি, 5 সরকারের দক্ষতা, 6 কূটনৈতিক নৈপুণ্য, 7 জাতীয় চরিত্র মনোবল। এই 7টা উপকরণের সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনার উপর নির্ভর করে দেশটি কি সুইজারল্যান্ড হবে না আফগানিস্তান হবে। 1 ভৌগোলিক আকার ও অবস্থান চাইলেই বাড়িয়ে নেওয়া বা সরিয়ে নেওয়া সম্ভব নয়। যেমন পুরো বাংলাদেশকে চাইলেই ইউরোপ, নর্থ আমেরিকায় ট্রান্সফার বা এক্সপোর্ট করা যাবে না। নেপাল চাইলেই বাণিজ্য সুবিধার জন্য একটা সমুদ্র বানিয়ে নিতে পারবে না। আফগানিস্তান চাইলেই এই বিরোধপূর্ণ এলাকা থেকে পালিয়ে যেতে পারবে না। 2 প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক আকার এবং অবস্থানের মতোই গিভেন এলিমেন্ট। আমরা চাইলেই ডজনখানেক তেলের খনি বা সোনার পাহাড় বানিয়ে নিতে পারবো না, যা দিয়ে আমরা রাতারাতি ধনী হয়ে যেতে পারি। 3 অর্থনৈতিক সামর্থ্য। একটা দেশের আর্থিক সামর্থ্য জাতীয় শক্তির দৃশ্যমান উপকরণ। অর্থাৎ একটা দেশের জিডিপি, জিআরপি, রিজার্ভ, এক্সপোর্ট, ইম্পোর্ট, কারেন্সি রেট, এসব তথ্যই বলে দেয় সে দেশের আর্থিক সামর্থ্য। কিন্তু এই অর্থনৈতিক সামর্থ্য নির্ভর করে ভৌগোলিক এবং প্রকৃতি প্রদত্ত সম্পদ ও সীমাবদ্ধতার সঠিক সমন্বয় করতে পারার উপর। অর্থাৎ এটা রাজনৈতিক পরিবেশ এবং রাজনৈতিক নেতৃত্বের উপর নির্ভর করে। সিয়েরা লিওন, ঘানার মতো আফ্রিকার খনিজ সম্পদে সমৃদ্ধ অনেক দেশ তাদের সম্পদের কোনো সুবিধাই পাচ্ছে না। আবার চীন তার জনসম্পদ কাজে লাগিয়ে শিল্পে অগ্রগতি করছে। 4 সামরিক শক্তি। একটা দেশের সামরিক শক্তিও পরিমাপ করা যায়, যদিও এই পরিমাপ যুদ্ধে জয় পরাজয় ঠিক করে না, কিন্তু কূটনৈতিক জয় পরাজয়ে ভূমিকা রাখে। এখন কোয়ান্টিটেটিভ সামরিক শক্তি আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে। সৈন্য সংখ্যা বাড়াতে বা কামান বিমান কিনতে পয়সা লাগবে। কিন্তু কোয়ালিটেটিভ শক্তি রাজনৈতিক পরিবেশ ও রাজনৈতিক নেতৃত্বের উপর নির্ভর করে। সামরিক বাহিনীকে অনৈতিক রাজনীতির হাতিয়ার বানানোর জন্য যখন মেরুদণ্ডহীন দলীয় বাহিনীতে পরিণত করা হয়, সে বাহিনী 2 বেলা আমিষ খেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গুণগান গাইল শত্রুর বন্দুকের সামনে অকার্যকর। সরকার, কূটনীতি এবং জাতীয় চরিত্র এসব জাতীয় শক্তির ইনট্যাঞ্জিবল এলিমেন্ট, কিন্তু এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 সরকার বা রাজনৈতিক নেতৃত্বের গুণগত মানের উপর নির্ভর করে দেশটি সিঙ্গাপুর হবে নাকি পাকিস্তান হবে। একটা ব্যক্তির যেমন সম্ভাবনা ও সীমাবদ্ধতা থাকে, একটা দেশ বা জাতিরও সম্পদ, সম্ভাবনা ও সীমাবদ্ধতা থাকে। সফল মানুষরা ইতিবাচক মনোভাব, কঠোর পরিশ্রম, কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে এবং সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে সাফল্য অর্জন করে। একটা দেশের রাজনৈতিক নেতৃত্বও সে দেশের সামর্থ্য ও সীমাবদ্ধতার সমন্বয় করে প্রাকৃতিক ও জনসম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জার্মানি বা ইতালির মতো যুদ্ধবিধ্বস্ত একটা দেশকে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করতে পারে। পৃথিবীর উন্নত দেশগুলোতে সরকার প্রকৃত অর্থেই জনগণ। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী জনগণের নিযুক্ত ব্যবস্থাপক। জনগণ না চাইলে তাদের তাৎক্ষণিক বিদায় নিতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা যে কোনো প্রশাসনের টিকে থাকার অন্যতম প্রধান শর্ত। 6 কূটনীতি। কূটনৈতিক সাফল্য ব্যর্থতা প্রকারান্তরে রাজনৈতিক নেতৃত্বেরই সাফল্য ব্যর্থতা। কূটনীতি রাজনৈতিক ব্যবস্থারই অংশ। বিশ্বের উন্নত দেশগুলো তাদের কূটনৈতিক বিভাগকে প্রতিরক্ষা বিভাগের মতোই শতভাগ জাতীয় স্বার্থেই ব্যবহার করে।
স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় বা জনমতকে উপেক্ষা করে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য দলীয় স্বার্থে যে নতজানু কূটনীতি, তা ফুটবলের আত্মঘাতী গোল বা ক্রিকেটের ম্যাচ ফিক্সিংয়ের মতোই সর্বনাশা কূটনীতি। 7. সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে জাতীয় চরিত্র ও মনোবল। আমাদের মুক্তিযুদ্ধে এই জাতীয় মনোবলই আমাদের একটা দুর্ধর্ষ আঞ্চলিক পরাশক্তির বিরুদ্ধে জিতিয়েছে। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। এই কোটি প্রাণের একসাথে জেগে ওঠাই পৃথিবীর সবচেয়ে দুর্লভ জাতীয় সম্পদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বিমান হামলায় ব্রিটেন যখন ধ্বংসস্তূপ, তখনও ব্রিটিশরা এক মুহূর্তের জন্য আত্মসমর্পণের কথা ভাবেনি। এই জাতীয় মনোবলই শেষ পর্যন্ত ব্রিটেনকে যুদ্ধ জিতিয়েছে। আর এই জাতীয় চরিত্র মনোবল নির্ভর করে রাজনৈতিক পরিবেশ এবং রাজনৈতিক নেতৃত্বের উপর। যেখানে আইনের শাসন আছে সেখানে প্রতিটা মানুষ তার অধিকার সচেতন, আর এই অধিকারের অপর পিঠেই হচ্ছে কর্তব্য। যে মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন নয়, তাকে তার কর্তব্যের কথা বলা অর্থহীন। ঔপনিবেশিক শাসকরা মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তার সম্পদ লুটতে তাদেরকে ভেড়ার পালে পরিণত করত। ভারতবর্ষের বিপুল জনশক্তিকে গুটি কয়েক ব্রিটিশ কিভাবে শাসন করেছিল, শোষণ করেছিল? প্রথমত, বিপুল জনগোষ্ঠীকে অশিক্ষার অন্ধকারে রাখা। দ্বিতীয়ত, যারা তাদের শিক্ষায় শিক্ষিত তাদের এক দলকে সরকারি চাকরির নামে কৃতদাস বানানো, আরেক দলকে সরকারের সুবিধাভোগী বানিয়ে লুটের হাতিয়ার বানানো। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্না, আল্লামা ইকবাল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মোটামুটি সব নেতাই ছিল লন্ডনে পড়ুয়া ব্যারিস্টার। ব্যারিস্টারি একটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, এবং সে সময় ম্যাট্রিক পাস করেই ব্যারিস্টারি পড়া যেত। তার মানে এরা খুব ইয়াং এজে লন্ডনে গিয়েছিল, ব্রিটিশদের দ্বারা প্রভাবিত হয়েছিল। এরা বিপ্লব নয়, বরং আইনের শাসনের পক্ষে ছিল। এরাই ব্রিটিশদের স্বার্থে এবং নিজেদের লাভের জন্য জাতিকে দুই ভাগে বিভক্ত করেছিল, ধর্মের বাহানায়। ব্রিটিশরা ভারতের মুসলিম শাসকদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে হিন্দুদের ব্যবহার করে। সিপাহী বিপ্লবের পর ব্রিটিশরাই কংগ্রেস বানিয়েছিল হিন্দু মধ্যবিত্তের ক্ষোভ প্রশমনের একটা উপায় হিসাবে। তারাই আবার মুসলিম লীগ বানালো কংগ্রেসের প্রতিপক্ষ হিসাবে। তারা বঙ্গভঙ্গের নামে বাংলাকে ভাগ করল ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করতে। হিন্দু মুসলমানকে তারা একে অপরের মুখোমুখি দাঁড় করালো। সেই বিভাজন আর জোড়া লাগানো সম্ভব হয়নি। তৎকালীন বোম্বের বাসিন্দা মোহাম্মদ আলী জিন্না তার অল ইন্ডিয়া মুসলিম লীগের সংগ্রামী সাথীদের ভারতীয় হয়ে যাওয়ার পরামর্শ দিয়ে পাকিস্তানের জাতির জনক হয়ে চলে গেলেন করাচি। যারা জিন্নার নেতৃত্বে হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারাই হিন্দুস্থানে অসহায় কীটপতঙ্গের মতো পড়ে রইল, বা সহায় সম্বল ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে থাকল। পৃথিবীর মানচিত্রে পাকিস্তান নামে এক অদ্ভুত আজগুবি দেশ জন্ম নিল, যার এক অংশ থেকে 1000 মাইল দূরে আরেক অংশ। কোটি কোটি মানুষের মতামত ছাড়াই জিন্না, নেহেরু আর মাউন্ট ব্যাটেন ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ করে দিলেন। আমাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, সভ্যতা ভেসে গেল লাখো মানুষের রক্ত আর চোখের জলে। 6 সপ্তাহের জন্য লন্ডন থেকে উড়ে এসে রেডক্লিফ ভারত পাকিস্তানের সীমানা এঁকে দিলেন, যার এই অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কারো রান্নাঘর পাকিস্তানে, শোবার ঘর ভারতে, একই নদীর উজান ভাটি দুই দেশে। 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান হলো এক অবাস্তব, হৃদয় বিদারক স্বাধীনতায়। ব্রিটিশ থেকে মুক্তি মিললেও এ স্বাধীনতা যে প্রকৃত স্বাধীনতা নয় তা বুঝতে আমাদের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। আমাদের মহান কায়েদে আজম রবার্ট ক্লাইভের পদাঙ্ক অনুসরণ করে আমাদের উর্দু ভাষায় কথা বলার হুকুম দিলেন, এবং সে হুকুম অমান্য করায় তিনি আমাদের গুলি করে দিলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের চেয়ে অনেক বেশি রক্তের বিনিময়ে আমরা আরেকবার স্বাধীনতা পেলাম। কিন্তু আমাদের মস্তিষ্কের দাসত্ব থেকে কি আজও মুক্তি মিলেছে? 200 বছর ধরে ব্রিটিশ আমাদের পালের ভেড়া বানিয়ে রেখেছিল, আমরা এখনও সেই পালের ভেড়াই আছি। যে যায় লঙ্কায় সেই হয় রাবণের মতো। যারাই কোনোভাবে ক্ষমতায় যেতে পারছে তারাই রবার্ট ক্লাইভ আর মোহাম্মদ আলী জিন্নার মতো নিষ্ঠুর, স্বার্থান্ধ আর ধূর্ত প্রভু হয়ে বসে। আর আমরা 16 কোটি মানুষ পালের ভেড়ার মতো রাখালের আঙ্গুলের ইশারায় সারাদিন ঘাস খাই আর বেলা শেষে খোয়াড়ে ফিরে যাই। আগামী ভিডিওতে আমাদের কলোনিয়ালাইজড ব্রেইন, নতুন মোড়কে সেই উপনিবেশিক প্রভু ভিত্ত মূলা ও মুগুর নীতি আর উপকারভোগী মোসাহেবদের নিয়ে আরও কথা বলবো। আজ তাহলে এ পর্যন্তই।